আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে ক্লাস 8 অর্থাৎ যারা জেএসসি পরীক্ষা দিবে অথবা যারা ক্লাস 8-এ পড়ছো, অষ্টম শ্রেণীতে পড়ছো, তাদের জন্য আজকে একটা নতুন চ্যাপ্টার এর ভিডিও নিয়ে আমরা চলে আসছি, সেটা দশম অধ্যায় বৃত্ত। তো তোমরা অলরেডি বৃত্তের সংজ্ঞা, বৃত্ত কি, বৃত্ত একটা বক্ররেখা এবং বৃত্তের মতো দেখতে কি কি আছে, গাড়ির চাকা, তারপরে চুড়ি, ঘড়ি, বোতাম, থালা, মুদ্রা, এগুলো তোমরা সব অলরেডি জানো। বৃত্তের কতটি কতটি অঙ্গ, বৃত্তের হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, তারপর জ্যা, এই বিষয়গুলো কিন্তু তোমরা নিচের ক্লাসে শিখে এসেছো, অর্থাৎ ক্লাস 5-এ তোমরা এগুলো শিখে এসেছো। তো এই বৃত্ত, বৃত্ত কাকে বলে? একটি নির্দিষ্ট বিন্দুকে আহ, কেন্দ্র করে অন্য একটা বিন্দু যদি সমান দূরত্ব বজায় রেখে ঘুরে আসে, একটা নির্দিষ্ট বিন্দু ঠিক থাকবে এবং অন্য একটা বিন্দু চলমান থাকবে এবং সমান দূরত্ব নিয়ে আহ, যে যদি ঘুরে আসে চারদিকে, তার ফলে যে বক্ররেখা উৎপন্ন হয় সেটাই হচ্ছে বৃত্ত। ঠিক আছে? তো বৃত্ত সম্পর্কে আমি একটু বলে দিলাম সংজ্ঞাটা সম্পর্কে। তো বৃত্তের জ্যা কি? বৃত্তের জ্যা হচ্ছে যে কোনো বৃত্তের আহ, যে কোনো দুটি বিন্দু এর সংযোগ রেখাংশ, বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখাংশকে জ্যা বলে। যেমন পি কিউ কিন্তু একটা জ্যা। আর একটা কথা, যে জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে তাকে বলে ব্যাস, যেমন এ বি একটি ব্যাস। প্রশ্ন হতে পারে তাহলে জ্যা জিনিসটা কি? জ্যা জিনিসটা হচ্ছে বৃত্তের একটা অংশ, অর্থাৎ এই বৃত্তের পরিধির একটা অংশ। এটা যদি আমি কেটে এই পাশে আমি রেখে দিই তাহলে এটা বৃত্ত কি হয়? জ্যা হয়। ঠিক আছে? যেমন এই যে পি ওয়াই কিউ একটা জ্যা। এখানে এই যে পি কিউ দাগটা হচ্ছে, এই যে এটা হচ্ছে এটা হচ্ছে পি ওয়াই কিউ, এটা হলো বৃত্তচাপ। আর পি কিউ হচ্ছে যে পি ওয়াই কিউ হচ্ছে বৃত্তচাপ, আর হচ্ছে পি কিউ এই যে এই যে বৃত্তের একটা অংশকে হচ্ছে চাপ বলে। আর এই চাপে বিভক্ত করে কিন্তু যে পি কিউ যে চাপে বিভক্ত করলো। ঠিক আছে? তো এখন এটা হচ্ছে যে তাহলে একটা বৃত্তকে যে আমরা দুটি যে বৃত্তের চাপে বিভক্ত করে সেটা কি? এটা যে কিন্তু দুটি চাপে বিভক্ত করে। আবার ব্যাসও কিন্তু একটা বৃত্তকে দুইটা ভাগে ভাগ করে। কিন্তু ব্যাস একটা বৃত্তকে সমান ভাগে ভাগ করে, কারণ ব্যাস হচ্ছে কেন্দ্র দিয়ে যায়। যে জ্যা, যে জ্যা কেন্দ্র দিয়ে যায় সেটাই হচ্ছে ব্যাস। তো এজন্য ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে, আর জ্যা হচ্ছে দুটি ভাগে ভাগ করে, সমান না। এবং এইগুলোকে চাপ বলে, যা তোমরা পড়বে সামনে। তোমরা পুরো ক্লাসেও আরো একটা জিনিস পড়বে, সেটা হচ্ছে এই চাপ বড় হলে অধিচাপ, আর চাপ ছোট হলে উপচাপ। এইগুলো তোমরা একটু পড়ে দেখো, কারণ মানসাঙ্কের জন্য এগুলো দরকার। সেজন্য আমি একটু এগুলো তোমাদের বললাম। মানসাঙ্কের জন্য এই বিষয়টা কিন্তু তোমাদের খুব দরকার হবে। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে পরের পার্টে, অর্থাৎ পরের পার্ট যেটা আমাদের আছে সেটা আমরা ই করি, একটু দেখি। এটা হচ্ছে, দেখো সবাই, ব্যাস, পরিধি। পরিধি হচ্ছে বৃত্তের চারপাশের যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের যে চারপাশে যে এই যে বৃত্ত টাকা হলো, এটা যদি সাপোজ তুমি একটা রশি দিয়ে এটাকে একটা বৃত্তভাবে তৈরি করো, দুই প্রান্ত বেঁধে, তাহলে এটা এই রশিটা যতটুকু লম্বা ওইটি হচ্ছে তার পরিধি। পরিধি, পরিসীমা। পরিসীমা আবার ত্রিভুজ ক্ষেত্র ও চতুর্ভুজ ক্ষেত্রে পরিসীমা আছে, মানে 3 বাহু বা 4 বাহুর যোগফল। আর বৃত্তের পরিধি হচ্ছে এইটুক, অর্থাৎ এই পাশের যে দৈর্ঘ্য, সেই টোটাল বৃত্তের এই যে রেখা, বক্ররেখার টোটাল দৈর্ঘ্যটাই হচ্ছে তার পরিধি। আর পরিধির সূত্র আছে 2 পাই আর। তোমরা অলরেডি পরিধির সূত্র শিখবে সামনে, এবং শিখে আসছে মানে অনেকেই। এটা যারা 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 মানে বেশি পড়াশোনা করে, মানে ক্যাডেটে ভর্তি বা অন্য কিছুর সাধারণ জ্ঞানগুলো, বৃত্তের পরিধি সম্পর্কে জ্ঞান থাকা উচিত। বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। পাই কি? পাই হচ্ছে বা ব্যাস ও পরিধির অনুপাত। পাই হচ্ছে ব্যাস ও পরিধির অনুপাত। দেখ, অনেক কথা বৃত্ত নিয়ে আমি বললাম। তো আমরা আজকে যেটা শিখবো উপপাদ্য 1, অর্থাৎ বৃত্তের যে উপপাদ্য। এর আগে কোনো ক্লাসে তোমরা বৃত্তের উপপাদ্য শেখোনি, এই প্রথম বৃত্তের উপপাদ্য আসছে। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ যোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। কি বলছে? বৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্র অবশ্যই একটা বৃত্তের কেন্দ্র দরকার হবে। ব্যাস ভিন্ন জ্যা, ব্যাস ভিন্ন জ্যা কেন কত কথাটা বলেছে? প্রশ্ন আসতে পারে যে ব্যাস ভিন্ন জ্যা কেন বললো। কারণ ব্যাস নিজেও কিন্তু একটা জ্যা, ব্যাস নিজেও একটা জ্যা।
তাই কিন্তু ব্যাস ভিন্ন জ্যা বলা হয়েছে, ঠিক আছে। এবং ওই যার মধ্যবিন্দু, অর্থাৎ তুমি এটা স্কেল দিয়েও করতে পারো, অথবা উভয় পাশে বৃত্তচাপ এঁকে, এরকম যে আমরা একে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ চাপ, বিকে কেন্দ্র করে অর্ধেকের ব্যাসার্ধ চাপ এবং উভয় পাশে চাপ, তারপর যোগ করলে যে এম বিন্দুটা পাবো, সেই এম বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। তো চিত্রটা আমি কিভাবে আঁকবো, চিত্রটা এঁকে তোমাদের দেখাবো। এরপর কি বলছে যে এই যে এম মধ্যবিন্দু আর হচ্ছে আমার ও কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র, এদের যদি যোগ করা হয় তাহলে তো সংযোজক রেখাংশ হয়, ঠিক না। তো এই যে সংযোজক রেখাংশ ওএম, এই ওএম রেখাংশ এ বি এর উপর লম্ব। তো আমরা সাধারণত লম্ব, একটা রেখার উপর আরেকটা রেখার লম্ব হয় কিভাবে, এই যদি প্রশ্ন করা হয় তোমাকে, তখন তুমি উত্তর দিবে স্যার যদি 90 ডিগ্রি কোণ হয়। হ্যাঁ ঠিকই, কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ হলেই কিন্তু সে লম্ব হবে। আর 90 ডিগ্রি হলে ধরো এই পাশে একটা ত্রিভুজ হয়েছে, এই পাশে একটা ত্রিভুজ হয়েছে, তো এই ত্রিভুজ দুটো সমকোণী ত্রিভুজ হতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে ও এ এম অথবা ও এম বি, হ্যাঁ, বা ও বি এম, এই ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হলেই কিন্তু আমি ও এম লম্ব এ বি বলতে পারবো। যেমন লম্ব হতে হলে 90 ডিগ্রি কোণ কিন্তু হতেই হবে এম ওকে। তো এটা কিভাবে লম্ব হয় সেই জিনিসটা একটু এখানে আমি একটু দেখাই তোমাকে। দেখো, মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে, এই যে এই বৃত্তটা হচ্ছে ও কেন্দ্রবিষ্ট, এর এ বি হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা, এরপরে এম হচ্ছে এই এ বি জ্যায়ের মধ্যবিন্দু বলেছে, ও কমা এম যোগ করি, কোনো সমস্যা নেই, যা মানে যা এখানে বলেছিল সেটাই কিন্তু এখানে শুধু ধারাবাহিকভাবে লেখা। প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি জ্যায়ের উপর লম্ব। অঙ্কন, ও কমা এ ও কমা বি যোগ করে, এইটা এবং এটা কিন্তু প্রথমে যোগ করা ছিল না, ও কমা এ ও কমা বি যোগ করব। এরপরে আমার দুটো ত্রিভুজ হলো, ত্রিভুজ দুটো সর্বসম কিনা এটা আমি একটু দেখব। দেখো, যেহেতু মধ্যবিন্দু করেছি তার মানে ও এম আর বি এম সমান, কারণ এম মধ্যবিন্দু আর মধ্যবিন্দু রেখাকে দুইটা ভাগে ভাগ করে। এরপরে ও এ সমান ও বি বলতে পারো কেন, তাহলে উত্তর দাও। ও এ আর ও বি সমান কেন, অনেকে বলবে, অনেকে পারবে না, কারণ স্বাভাবিক নাই জানা থাকতে পারে, একদম নতুন। ও এ আর ও বি হচ্ছে ব্যাসার্ধ। একটা বৃত্তের যে কোনো জায়গা দিয়ে ব্যাসার্ধ আঁকো না কেন, সকল ব্যাসার্ধ সমান হবে। তাহলে ও এ আর ও বি হচ্ছে ব্যাসার্ধ। আর ও এম কি, স্যার এটা সহজ, ও এম এই ত্রিভুজও আছে, এই ত্রিভুজও আছে। ও এম হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে। তো এইগুলো, এই সাইড নোটগুলো ঠিকই আছে, সোজাসুজি করে সাইড নোটগুলো, যেমন এই সাইড নোটটা কিন্তু এটার সাথে, এই সাইড নোটটা এটার সাথে, এই সাইড নোটটা এটার সাথে, তোমাদের বই যদি উল্টাপাল্টা করে সাইড নোট থাকে তোমরা ঠিক করে নিবে। এবার ত্রিভুজের সর্বসম, তিনটে বাহু হলে সর্বসম হয়। And সর্বসম করলাম কেন, এর কারণ কি, প্রশ্ন আসতে পারে যে এর আগে আমরা সর্বসম করছি যে বাহু সমান হওয়ার জন্য বা কোণ সমান হওয়ার জন্য, এখানে তো বাহু সমানই আছে, তো এখন সর্বসম করলাম কেন। সর্বসম করলাম এর কারণ হচ্ছে এই যে যে কোণটা আমি সমকোণ দেখাবো, অর্থাৎ ও এম এ অথবা ও এম বি, এই কোণ দুটো তাহলে সমান, এই কোণ দুটো কি সমান, এবং এই কোণ দুটো কিন্তু একই রেখায় অবস্থিত। তোমরা একটু ভালো করে তাকিয়ে দেখো যে একটা সরলরেখায়, যদি এরকম একটা সরলরেখায় যদি আমি যদি কোণ আঁকি, এরকম একটা কোণ আঁকি, তা তোমরা কি বলবে, হ্যাঁ এটা স্যার 180 ডিগ্রি কোণ। এখন আমি যদি 180 ডিগ্রি কোণকে এরকম সমান দুই ভাগে কি করি, ভাগ করি, তাহলে কি বলবে, স্যার এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক না। প্রথমে ছিল 180 ডিগ্রি, এটাও 90, এটাও 90। তো এরকম এই এ বি একটি সরলরেখা, ও এম হচ্ছে এই সরলরেখার ও এম এর মধ্যবর্তী, ও এম একটা রেখাংশ। তো আমার এই পাশের অর্থাৎ এ এম ও কোণ ও বি এম ও কোণ সমান হয়েছে, কেন হয়েছে, কারণ ত্রিভুজ দুটো সর্বসম হয়েছে বিধায় কোণ দুটো সমান। কিন্তু কোণ দুটো একই রেখায় অবস্থিত। তো একই রেখায় যদি দুটি কোণ অবস্থান করে, তো সেই কোণ দুটিকে বলে রৈখিক যুগল কোণ। কি বলে, রৈখিক যুগল কোণ, কারণ একই রেখার উপর দুটি কোণ অবস্থিত, যুগল, যুগলবন্দি মানে দুটি কোণ, এদের পরিমাপ সমান। কারণ এই যে ও এম এ সমান ও এম বি, পরিমাপ সমান, আমরা সর্বসম ত্রিভুজ থেকে পেয়েছি। তাহলে পরিমাপ সমান হলে এই টোটালটা কি 180 ডিগ্রি বা 2 সমকোণ, তাহলে প্রত্যেকে কি হবে, এক সমকোণ হবে। আর এক সমকোণ হলেই প্রথমেই বলেছি যে লম্ব হলে সমকোণ হতে বলে, তাহলে ওহেম লম্বে, একদম পানির মতো একটা জ্যামিতি। অনেকেই বলবে যে আপনি তো বই থেকে পড়ালেন, বোর্ডে গেলেন না, কিভাবে চিত্র আঁকবো। তো এই জন্য আমি বোর্ডে চলে যাচ্ছি, চিত্রটা আঁকবো কিভাবে একটু দেখাচ্ছি সবাইকে। চিত্রটা আমি কিভাবে আঁকবো, আমরা বোর্ডে চলে আসলাম, একটু খেয়াল করেন চিত্রটা আঁকার দিকটা। তো আমরা প্রথমে বৃত্ত, আমি একদম সুন্দর জুমের সাথে বৃত্তটা আঁকছি, কারণ বৃত্ত তোমরা সবাই আঁকতে পারবে। প্রথমে আমরা একটা বৃত্ত আঁকবো, এই যে বৃত্ত আঁকলাম, হ্যাঁ যে কোনো মাপ, যে কোনো মাপ একটা বৃত্ত আঁকলাম। তারপরে বৃত্তের কেন্দ্রটা থাকবে,
কারণ তোমরা বৃত্ত দেখে, আমার তো বৃত্ত আঁকতে কেন্দ্র দরকার হয়নি, কারণ আমি কম্পিউটার রেখেছি। তোমাদের বৃত্তকে এবং একটি আমরা কি আঁকবো, জ্যা আঁকবো। এই একটা জ্যা আঁকবো, ঠিক আছে। কেন্দ্র দিয়ে যায় না যায়, কেন্দ্রের নিচে হয়। আবার কেন্দ্র একদম কাছাকাছি যাই না, একটু নিচে দিবা। এরপরে আমরা এই যে ধরো সাপোজ কেন্দ্রটা এখানে, তো আমরা এটা এই মধ্যবিন্দু যোগ করব। প্রশ্ন আছে স্যার মধ্যবিন্দু কিভাবে করব? সহজ কথা, মধ্যবিন্দু স্কেল দিয়ে তুমি করতে পারো। কারণ মধ্যবিন্দু স্কেল দিয়ে মধ্যবিন্দু নিশ্চিত করবা। এখানে উভয় পক্ষে বৃত্তচাপ দিয়েও করতে পারো, আবার না করলে কাটা যাবে না, নাম্বার নাম্বার পাবা। আর করলেও করতে পারো, অথবা মধ্যবিন্দু স্কেল দিয়ে নিয়ে নাও। তারপর ও কমা এন যোগ করি, হ্যাঁ। এরপরে তোমার হচ্ছে এই আমরা অঙ্কনের জন্য, অঙ্কন যে কাজটা করেছি, অঙ্কনের জন্য যেটা করব সেটা হচ্ছে এইখানে এ ছিল, তাহলে ও কমা এ, আমি নামগুলো একটু লিখে নিই তাহলে তোমাদের সুবিধা হবে। নামগুলো লিখে নিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এম মধ্যবিন্দু ছিল। তো আমরা বিশিষ্ট নির্বাচন কি বলছিলাম মনে করি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ভিন্ন জ্যা, এম জ্যায়ের মধ্যবিন্দু, ও কমা এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম এ বি জ্যায়ের উপর লম্ব। অঙ্কন, ও কমা এ ও কমা বি যোগ করি, ও কমা এ এবং ও কমা বি যোগ করি। প্রমাণ এই দুটো ত্রিভুজের মধ্যে, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা প্রমাণ করবো। কি করবো, এবিসিতে একটা ত্রিভুজ হচ্ছে ও এ এম ত্রিভুজ, আর একটা হচ্ছে ও বি এম ত্রিভুজ। অবশ্যই ত্রিভুজ চিহ্ন দিয়ে দিবে। কি কি সমান? স্যার এ এম সমান বি এম, কেন? মধ্যবিন্দু। আর কি সমান? ও এ সমান ও বি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ সব জায়গায় সমান হবে। এরপরে ও এম সমান ও এম, কেন? সাধারণ বাহু। তাহলে ত্রিভুজদ্বয় কি হয়? সর্বসম হয়। এটাই এটাই এবার নিচে লিখবে, আমি লিখলাম না। এই ত্রিভুজদ্বয় সর্বসম, এটা কিন্তু আবার নিচে লিখবে, এখানে লিখবে, হ্যাঁ। ত্রিভুজদ্বয় সর্বসম, সর্বসম মানে সব সমান। তার মানে এই যে কোণ, আমার টার্গেট কিন্তু এই কোণ সমকোণ করা, অর্থাৎ ও এম এ সমান এই কোণটা কি, ও এম বি। কিন্তু এরা কি কোণ? এরা একই রেখা অবস্থিত, তার মানে একই রেখা অবস্থিত রৈখিক যুগল কোণ। আর রৈখিক যুগল কোণ এবং এদের মাপ সমান, তার মানে প্রত্যেকে কি 90 ডিগ্রি, অর্থাৎ বইয়ের যে লাইনটা, এই লাইনটা 90 ডিগ্রি, বা এক সমকোণও লিখতে পারো, এক সমকোণ বইয়ে যেভাবে লিখছে সেভাবে লিখে দিবে। ঠিক আছে, বই এখানে কোনো ভুল নেই, তোমরা বইয়ের মতোই লিখবে। দেখো, অবশ্যই তোমরা মতামত জানাবে কেমন হলো, প্রত্যেকে লাইক করবে, কমেন্টে জানাও তোমার মতামত, কে কোথা থেকে দেখেছো। এবং এর আগের অনুশীলনগুলোর জ্যামিতি তোমরা এখানে আমাদের চ্যানেলে খুঁজে পাবে। ক্লাস 9-এর অনেক ভিডিও, ইন্টারের ম্যাথের অনেক ভিডিও এবং চাকরি পরীক্ষার অনেকগুলো এখানে দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।